আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলছে কমিশন, বিএনপির ভোট বর্জন অন্যতম কারণ মন্তব্য। ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় চলছে ভোট। পশ্চিমবঙ্গের ৮টি সহ মোট ৯৬ আসনে রয়েছেন হেভিওয়েট ও তারকা প্রার্থীরা। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ২৭,০০০ কর্মীর কমিশনের টাকা আটকে রাখার অভিযোগ, শিগগিরই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের আশ্বাস। শেষের পথে দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, চলছে যমুনার দুপারে সংযোগ রেলপথ নির্মাণ কাজ। এবং তাসকিনের ইনজুরিতে আটকে রয়েছে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, এমআরআই রিপোর্ট পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছি বিস্তারিত সংবাদে। উপজেলা নির্বাচনে ৩৬% ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ভোটার আনার দায়িত্ব ইসির না মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভোট বর্জন ভোটার না আসার একটা ফ্যাক্টর। জাল ভোট রোধে ব্যালটের ব্যবহার বন্ধ করে ভবিষ্যতে ভারতীয় ইভিএম আনার পরামর্শ এই কমিশনারের। মন্ত্রী এমপিদের লাগাম টেনে ধরায় প্রথম দফায় ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ধাপে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ইসি। রিপোর্ট করছেন সময় ইসলাম। দলীয় প্রতীকে ২০১৯ সালে অনুষ্ঠিত ৫ ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪৪%। যদিও ১৯ সাল থেকে উপজেলা ভোট বর্জন করেছিল বিএনপি। ৫ বছর পরও উপজেলা ভোটে অংশ নেয়নি বিএনপি। ২০২৪-এর ৪ ধাপে উপজেলা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৩৬%। এই ভোটার উপস্থিতি কি সন্তোষজনক? এমন প্রশ্ন ছিল নির্বাচন কমিশনারের কাছে। মাঠের বিরোধী দল যেটা আপনারা বলেন, তারা নির্বাচনে আসলে ভোটের হার বেশি পড়তো, এটাই আমার ধারণা। কারণ তখন নির্বাচনের একটা প্রতিযোগিতা হতো, আর নির্বাচনে যখন প্রতিযোগিতা থাকে তখন মানুষের একটা থাকে, ভোটারদের মধ্যে একটা অনেকটা গেমের মতন। ক্রিকেট খেলায় যেমন দুইটা দল যদি সমান থাকে তাহলে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা থাকে যে কোন দল জিতবে, তখন কিন্তু ওই আগ্রহ থাকে। কিন্তু যখন একটা দুর্বল দলের সাথে একটা বড় দলের খেলা হয় তখন দেখবেন যে ওখানে টিকিট কেটে কিন্তু দর্শক খুব একটা যেতে চান। ভোটার কম আসলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কি সফল? এই প্রশ্নের জবাবে নিজেদের সফল উল্লেখ করে কমিশনার আলমগীর বললেন, সরকারি দল মন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করেছে বলেই ভোটের মাঠ বেসামাল হয়নি। মন্ত্রী এমপিরা এই নির্বাচনে যাতে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এটা আমাদের আইনেও আছে, কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবেন না। আমরা বলার আগেই সরকার সেটা বলে দিয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য হয়েছে, মানে কি বলবো, সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোথাও মানে আমাদের কোনো ডাবল স্ট্যান্ডার্ড থাকবে না, স্ট্যান্ডার্ড একটাই, যে আইন যেই ভঙ্গ করেন তিনি অপরাধী, তাকে শাস্তি পেতে হবে। যেসব জায়গায় ইভিএমে ভোট হয়েছে সেই উপজেলাগুলোতে জাল ভোট হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আলমগীর। জাল ভোট বন্ধে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে ব্যয়বহুল ইভিএম না কিনে ভারতীয় ইভিএম ব্যবহারের বিষয়ে একমত হবার পরামর্শ তার। আমাদের দেশের ইভিএমটা যেহেতু বেশি এক্সপেন্সিভ আর ভারতের ইভিএমটা যেহেতু সস্তা, আমার মনে হয় একটা করা যেতে পারে, হাইব্রিড করা যেতে পারে, যেটা আমাদের যে জাল ভোট দেওয়া যাতে এটা বন্ধ করা যায়, সেই সাথে সাথে ভারতের যে ইভিএমে যে পেপার ট্রেলটা আছে সেটা যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে কিন্তু এটা অনেক মানে রাজনৈতিক দলের কাছে এটা গ্রহণযোগ্য হবে, ভোটারদের কাছে গ্রহণযোগ্য হবে আমার ব্যক্তিগত বিশ্বাস। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে যে কোনো ধরনের সহিংসতা বন্ধে নেওয়া হচ্ছে বাড়তি গোয়েন্দা নজরদারি। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট। এ ধাপে পশ্চিমবঙ্গের ৮টি সহ দেশটির মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে। আরো জানাচ্ছেন জাকিয়া আক্তার। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট চলছে পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর আসনে। এ দফায় ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬টি আসনে ভোটার ১,৪৫,৩০,০১৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৮২ জন। ভোট কেন্দ্র ১৫,৫০০-এর বেশি।
ভোটে চলছে হেভিওয়েট ও তারকা প্রার্থীদের জমজমাট লড়াই। পশ্চিমবঙ্গের বহরমপুরে রয়েছেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী, বিজেপির প্রার্থীদের মধ্যে রয়েছেন রানাঘাটে জগন্নাথ সরকার, বর্ধমান পূর্ব আসনে সুরেন্দ্র সিং ও বর্ধমানের দুর্গাপুরে দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের হয়ে বোলপুরে লড়ছেন অসিত মাল, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, আসানসোলে শত্রুঙ্গ সিনহা ও বীরভূমে রয়েছেন শতাব্দী রায়। গুজরাট ও বিহার থেকে এসে পশ্চিমবঙ্গের তৃণমূল হয়ে নির্বাচন করছেন ভারতের সাবেক ক্রিকেটার কৃতি আজাদ, ইউসুফ পাঠান ও বলিউড তারকা শত্রুঙ্গ সিনহা। এ ধাপে অন্ধ্রপ্রদেশে 25টি ও তেলেঙ্গার 17টি আসনের সবকটিতেই ভোট হচ্ছে। এছাড়া উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, উড়িষ্যার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি করে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনে ভোট চলছে। লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় বিধানসভা নির্বাচন হচ্ছে। ভোট ঘিরে নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্বে রয়েছেন 19 লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী। জাকিয়া আক্তার, চ্যানেল আই। মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি কমে তাপমাত্রা বেড়ে বিভিন্ন অঞ্চল আবারও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এবারের তাপপ্রবাহ এপ্রিল মাসের মতো দেশজুড়েও তীব্র মাত্রার হবে না। দেশের উত্তপ্ত অঞ্চলগুলোই বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের কবলে পড়বে। চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া তাপপ্রবাহের ধরন হবে মৃদু থেকে মাঝারি। 20 মের ওপর থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তবে ওই লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা পরে বোঝা যাবে। এবছর এপ্রিল মাসের শুরু থেকেই প্রায় সারা দেশে শুরু হয় তাপপ্রবাহ। এবারের গ্রীষ্মে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকাতেও তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়। চলতি মাসের 3 তারিখ থেকে সারা দেশে স্বস্তির বৃষ্টি শুরু হয়। সে সময় দেশের দক্ষিণ অংশে চট্টগ্রামে 118 মিলিমিটার, ফেনীতে 130, শ্রীমঙ্গলে 124 এবং রাজশাহীতে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী 24 ঘন্টার যে অবস্থা আমরা দেখছি তাতে বৃষ্টিপাত দেশের উত্তরাঞ্চল, ঢাকা সহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা তুলনাভাবে কম। আগামী 15 তারিখ বা তারপর থেকে হয়তো আছে, আগামীকালকের পর থেকে 15 তারিখ এটা বিক্ষিপ্তভাবে। তবে এখনকার যে তাপপ্রবাহ এটা ওইভাবে তীব্র বা অতি তীব্র হওয়ার সম্ভাবনা আপাতত নেই। এখন যে তাপপ্রবাহটা আসবে এটা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হবে। কক্সবাজারের উখিয়ায় প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। ভোরে উখিয়া উপজেলার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C3 ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শামীম হোসেন। নিহত মোহাম্মদ ইলিয়াস ওই ব্লকের কমিউনিটি নেতা ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, ভোরে 10 থেকে 15 জন মুখোশধারী দরজা ভেঙে ঘরে ঢুকে মোহাম্মদ ইলিয়াসের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়। উখিয়া থানার ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রায় 27,000 বিমা কর্মীর কমিশনের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন কর্মীরা। তারা বলছেন, প্রতিষ্ঠার 11 বছরে কখনোই কমিশন পেতে মাসের 7 তারিখের বেশি অপেক্ষা করতে হয়নি। এমনকি প্রথমবারের মতো বিমা গ্রহীতাদের পাওনাও দিতে পারছে না ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কমিশনের আয়ের ওপর নির্ভরশীল প্রান্তিক বিমা কর্মীরা কবে তাদের পাওনা পাবেন সে বিষয়েও তাদের কোনো তথ্য জানানো হচ্ছে না। সোনালী লাইফের প্রশাসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌস বিমা কর্মী এবং গ্রাহকদের শঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, শিগগিরই বিষয়টি সমাধান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। পরিচালনা পর্ষদ ভেঙে 21 এপ্রিল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌসকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিযুক্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। পর্ষদের আবেদনের প্রেক্ষিতে 22 এপ্রিল ওই সিদ্ধান্ত স্থগিত করে দেয় আদালত। এরপর চেম্বার জজ আদালতে যায় IDRA। 30 এপ্রিল সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হওয়ার পর আবারও প্রশাসক পদে বহাল হন SM ফেরদৌস। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানিটির মূল চালিকা শক্তি মাঠের বিমা কর্মীদের কমিশনের অর্থ এবং বিমা গ্রহীতাদের দাবি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ। কার কত টাকা বেতন, কমিশন কোন সিস্টেমে যাবে এটা ইদরা থেকে পাশ করা, যেটা বিগত 11 বছরের সিস্টেম ফলো করলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমার কাছে খারাপ লাগে যখন কেউ বলে যে আমি আমার বাচ্চার দুধ কিনতে পারছি না,
প্রত্যেকটা ক্লেম 7 দিনে সমাধান করেছে। এই রেকর্ড বাংলাদেশে নাই, শুধুমাত্র সোনালীতে আছে। এই সমস্যাটা হবার কিন্তু কথা ছিল প্রথম দিকে। এত সুনামের কোম্পানি, আমরা খুব গর্বের সাথে কাজ করি, কিন্তু হঠাৎ করে এটা হওয়াতে আমরা সবাই একটু আপসেট। অবশ্য সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক দাবি করেছেন প্রতিষ্ঠানের কর্মীদের কেউ কেউ তাকে অসহযোগিতা করছেন, ফলে বীমা কর্মীদের প্রাপ্য অর্থ দিতে খানিকটা সময় লাগছে। যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, তো এইটাকে ফাংশনাল করতে গেলে ডেফিনেটলি আপনাকে সিস্টেমটা বুঝে নিতে হবে। তারপরে এটার আইটি সেক্টর, অন্যান্য যারা অ্যাকাউন্ট এবং ফিনান্স আছে, এখানের অডিট আছে, এই সমস্ত জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে এবং দেন ইউ ক্যান ডেলিভার। তো যে বা যারা এই এজেন্টের কমিশন অথবা এই বিষয়টা নিয়ে যারা যে দাবি দেওয়ার কথা বলছে অথবা যে সিচুয়েশনটা উত্থাপন করছে, সেটা আসলে সঠিক না। যারা টাইমলি পেত তারা টাইমলিই পাবে, কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে আপনাকে একটু বুঝতে হবে যে এখানে উই নিড সাম টাইম। 2013 সালে চালুর পর থেকে দেশব্যাপী 26,709 জন সক্রিয় বীমা কর্মীর মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। 1300 ব্রাঞ্চ ম্যানেজার এবং 7,000 ইউনিট ম্যানেজার সহ সব বীমা কর্মীদের এপ্রিল মাসের কমিশন এবং ভাতা বাবদ প্রায় 6.5 কোটি টাকা আটকে আছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শেষের পথে দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। 50টি পিয়ার ও 49টি স্প্যানের সবগুলোই বসানোর কাজ শেষ। চলছে নদীর দুপারের সংযোগ রেলপথ নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রাবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। যমুনার বুকে এখন পুরোটাই দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ। ইতোমধ্যে সবগুলো পিলারের উপর বসানো হয়েছে স্প্যান। ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারোধী স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো। সেতুটি চালু হলে উত্তরবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে। সঠিক সময়ে কাজ করতে পারছি এরকম একটা মেগা প্রজেক্টে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। ফিনিশিং প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের সুপার স্ট্রাকচারের কাজ কমপ্লিট। গুণগত মান ঠিক রেখে দিনরাত কাজ করা হচ্ছে বলে জানান প্রকৌশলীরা। উইদিন 2 উইকস আমরা হয়তো এখানে ব্রিজের যে এক্সপ্যানশন জয়েন্টের কাজ আছে সেগুলো আমরা শুরু করব। ইন দ্য মিন টাইম আমরা সাইট প্রিপারেশনের জন্য যেটুকু স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নিয়ে ফেলেছি। আর কাজের মধ্যে এখন আমি যদি কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে অফকোর্স উই কিপ দ্য বেস্ট কোয়ালিটি অ্যাকর্ডিং টু দ্য ম্যাটার অফ স্টেটমেন্ট। ট্রাকের কাজ এবং আমাদের রিভার ট্রেনিং অর্থাৎ নদী শাসনের কাজ চলছে, যতটুকু বাকি রয়েছে। ইনশাল্লাহ যতটুকু কাজ হয়েছে সবই আমরা পরিকল্পনা অনুযায়ী এবং কোয়ালিটিফুলভাবে করতে পেরেছি। এখন পর্যন্ত সব মিলিয়ে এই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 84%। 50টা পিয়ার সে পুরোটাই হয়েছে। পুরো সুপার স্ট্রাকচার আমরা ইনস্টলেশন করেছি। WD2 পোর্শনে সুপার স্ট্রাকচারের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে আর কি, মানে ক্রস মেম্বারগুলো বা অন্য মাইনর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলোর কাজ চলছে। এইটুকু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে। 2024 সালের ডিসেম্বরে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুটির উপর দিয়ে 100 থেকে 120 কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত 88টি ট্রেন চলাচল করতে পারবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তবে পেসার তাসকিন আহমেদের ইনজুরির কারণে তা আটকে রয়েছে। এনে জানতে আদিল আহমেদ শানের কাছে যাচ্ছে, তিনি মিরপুর হোম অফ ক্রিকেটে রয়েছেন। শান, টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার বিষয়ে আমাদের জানান। আপনাকে আপনাকে বলে রাখি, আপনি যে অপেক্ষার কথা বলেছেন সেই অপেক্ষাটা আসলে অবসান হতে যাচ্ছে। আজকে হচ্ছে না, কিন্তু আগামীকাল দুপুর 12:30টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি, সেটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে। যদিও তার আগেই আমরা আপনাদেরকে সেই সংবাদটি দিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। তবে মূল যে আসলে বিষয়টা হচ্ছে যে তাসকিনের ইনজুরির কথা বলা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 4টি টি-20 ম্যাচ তিনি খেলতে পেরেছেন এবং সেই প্রথম 4 টি-20 ম্যাচে এর চতুর্থটিতে তিনি পাঁজরে আসলে চোটে অনুভব করছিলেন, সেটা বিসিবিকে জানানো হয়েছিল। এবং পরবর্তীতে পঞ্চম টি-20 ম্যাচটিকে কিন্তু খেলেননি, অর্থাৎ নির্বাচক এবং বিসিবির ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো ধরনের রিস্ক নেয়নি। পঞ্চমটি থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং তার স্ক্যান যে করা হয়েছিল যে রিপোর্টটি, সেটিও কিন্তু পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। তো
এখন যে বর্তমান অবস্থাটা রয়েছে যে তাকে দলে রাখার একটা পরিকল্পনা রয়েছে বিসিবির, এবং সেই পরিকল্পনার কারণে আজকে আসলে দল ঘোষণা করার কথা ছিল, সেইখান থেকে কিন্তু আসলে তারা বিসিবি পিছিয়েছে এবং পরবর্তীতে জানিয়ে দিয়েছে যে আগামীকালকে দল ঘোষণা করা হবে। এর আগে দেখুন দর্শক, 2019-এর যে বিশ্বকাপটা ছিল সেখানে কিন্তু ম্যাচটি তার খেলতে পারেননি তাসকিন, এবং পরবর্তীতে সবশেষে ভারত বিশ্বকাপে কিন্তু তিনি সবগুলো ম্যাচ তার খেলা হয়নি তাসকিনের এই ইনজুরির কারণে। আর যেহেতু বাংলাদেশ 15 তারিখ অর্থাৎ 15ই মে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অর্থাৎ ইউএসের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলার জন্য, তো অনুমিতভাবেই যাওয়ার আগের দিন অর্থাৎ আগামীকালকেই দলটি ঘোষণা করতেই হতো, এর আসলে বিকল্প নেই। তবে ইতিমধ্যে কিন্তু দল কিন্তু তৈরি হয়ে গেছে। 1 মে কিন্তু আইসিসির কাছে 15 সদস্যের যেই স্কোয়াডটি রয়েছে সেটি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আইসিসির কাছে, এবং নিয়ম অনুযায়ী 25 মের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চায় বিসিবি কিন্তু সেই পরিবর্তন আনতে পারবে, এবং যদি কোনো ধরনের পরিবর্তন পরবর্তীতে অর্থাৎ 25 মের পরবর্তীতে যদি আনতে হয় সেক্ষেত্রে কিন্তু আইসিসির অনুমতি লাগবে বিসিবির। তবে এই মুহূর্তে কিন্তু সেই অনুমতি না, তাসকিনকে রেখে আসলে দল সাজাতে চাচ্ছেন, এবং সেইটাই যদি আসলে হয়ে থাকে এবং হয়তো এই 15 সদস্যের স্কোয়াডে তাসকিনকে রাখা হবে, এবং যুক্তরাষ্ট্রে যে স্কোয়াডটি যাচ্ছে তার সঙ্গেই কিন্তু তাসকিন যাবেন, এবং সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়াটা তিনি কিন্তু সম্পূর্ণ করবেন। এবং দল নির্বাচনের ক্ষেত্রে এবার যে বিষয়টি দেখা গিয়েছে যে একটু অলরাউন্ডারদের প্রতি কিন্তু আসলে জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ হাতুরু সিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিসিবি সভাপতিরও বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে। দলের সৌম্যর বিষয়টাকেও বলা হচ্ছে, যেহেতু লিটন দাস অনেকটা অফ ফর্মে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তানজিদ তামিম এবং লিটনের বদলে কিন্তু আমরা সৌম্য সরকারকে দেখতে পারি, এবং পার্ট টাইম পেসার হিসেবেও কিন্তু বল করতে পারবেন সৌম্য, সেই বিষয়টিকে কিন্তু বিবেচনায় রেখেছেন। এবং শেখ মাহদি, রিসাত তাদের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও কিন্তু তারা ভালো করছেন, তাদেরও কিন্তু থাকার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এবং আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে মুস্তাফিজ এবং তাসকিন পেসটা সবচেয়ে বড় শক্তি, সেই শক্তিটা কিন্তু কোনোভাবে আসলে দমিয়ে রাখতে চাচ্ছে না বিসিবি। তো বলা যায় যে আগামীকালকে আসলে দল ঘোষণা হওয়ার পরপরই আমরা আসলে পরিপূর্ণভাবে আপনাদেরকে সংবাদটি দেখাতে পারবো যে 15 সদস্যের স্কোয়াডে কারা কারা থাকছেন এবং স্ট্যান্ড বাই হিসেবে কাদেরকে রাখা হবে সেটাও কিন্তু জানিয়ে দেবেন বিসিবি। তো হাসিব, এই ছিল মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমার কাছে সর্বশেষ। শান, আপনাকে ধন্যবাদ। আদিল আহমেদ শান জানাচ্ছিলেন বিস্তারিত। সংবাদে এই পর্যায়ে সময় হয়ে গেল বিরতি নেবার, আর বিরতির পর খেলার খবর জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। রাজশাহীতে প্রতি বছরের মতো এবারও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার 15ই মে থেকে আম পাড়া ও বাজারজাত শুরু হবে। গুটি আম সবার আগে পাকায়, পাড়ার সময়ও এগিয়ে আনা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত পর্যবেক্ষণ সংক্রান্ত সভায় আম বাজারজাত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয় সভায়। 15ই মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। 25শে মে গোপালভোগ, লক্ষণভোগ, 25 থেকে 30শে মে হিমসাগর বা ক্ষীরসাপাত আম 30শে মে থেকে পারা যাবে। 10ই জুন ল্যাংড়া, 20শে জুন থেকে ফজলি, 15ই জুন আম্রপালি এবং 10ই জুলাই থেকে আশিনা ও বাড়ি আম 5 তোলা যাবে। 15ই জুলাই থেকে গৌরমতি এবং 20শে অগস্ট থেকে ইলামতি আম বাজারজাত শুরু হবে। পাশাপাশি কাটিমান ও বাড়ি আম 11 সারা বছর বাজারজাত করা যাবে। নদীমাতৃক বাংলাদেশে নদীর সাথে আরও গভীরভাবে মিশে প্রকৃতি উপভোগে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ঢাকার পূর্বাঞ্চল উদ্বোধন করা হয়েছে এভারলাইন ক্রুজের সানসেট ইভেন্ট। দেশি এসকেপস লিমিটেডের অধীনে বিলাসবহুল এই ক্রুজের সংযোগ দেশে ভ্রমণ পিপাসুদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নদীর কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করার ক্ষেত্রে বিশ্বমানের সেবা পাওয়া যাবে বলেও মনে করেন তারা। আমাদের যে নদীটা যে আছে, নদীটাকে ঘিরে ধরে পর্যটন শিল্পের একটা বড় সম্ভাবনা এবং বড় একটা গ্যাপ তৈরি হয়ে আছে। একটা ক্রুজ, এখানে একটা আমরা দেখছি, আমরা খাবার খাচ্ছি, দেখছি, ঘুমাচ্ছি, এবং আমরা এই যে একটা এক্সপিরিয়েন্স, ইজ এ বিউটিফুল, ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং আমি আমার বিদেশি এক্সপিরিয়েন্স থেকে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে অনেকেই সেই এক্সপিরিয়েন্সটা করতে চায়, আমরা এই অপরচুনিটি দিতে পারি। আমরা এটা থ্রো করেছি বাংলাদেশে এবং সবার সহযোগিতায়, এবং সবাইকে ধন্যবাদ। এবং এটা আজকে উদ্বোধনের মাধ্যমে আমরা এটা ওপেন করে দিলাম। উদীচী কানাডার 25তম প্রতিষ্ঠাবার্ষিকীর 2 দিনের বর্ণাঢ্য আয়োজনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবীর মঞ্চায়ন করেছে। মিঠুন রেজার পরিচালনা নির্দেশনায় রক্তকরবী নাটকের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করে। শহরের সেন্ট প্যাট্রিক ক্যাথলিক স্কুলে 2 দিন অনুষ্ঠানের শেষ দিনে রক্তকরবী মঞ্চায়ন করা হয়। মহিতোষ তালুকদার তাপস এবং সুমন সাইয়াদের পরিচালনায় লোকসঙ্গীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে উদীচী কানাডার শিল্পীরা অংশ নেন।
এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। খাদ্য পুষ্টি নিরাপত্তায় রংপুর বিভাগের টেকসই মিশ্র খামার পদ্ধতি কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আধুনিক কৌশলে শাকসবজি সহ ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক, সেই সাথে আধুনিক পদ্ধতিতে গবাদি পশুপালন করেও স্বাবলম্বী তারা। রংপুর থেকে মেঘনা লাভলির রিপোর্ট। পতিত থাকা বসতভিটার জমিকে চাষের আওতায় এনে বছরব্যাপী শাকসবজি উৎপাদনের মাধ্যমে নিজেদের খাদ্য পুষ্টি চাহিদা পূরণ করছেন রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলার ৩৬০০ কৃষক পরিবার। জৈব ও কেঁচো সার উৎপাদন, আধুনিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালন করছেন তারা। শাক সবজি সবগুলো চাষ করছি, মনে করে খাইতেছি আবার বিক্রি করেছি। কেঁচো সার দিয়ে আবাদ করতেছি, কেঁচো সার দিয়ে আবাদ করলে মনে করো অল্পতেই মনে করো বাড়ে তাড়াতাড়ি। মিক্স ফার্মিং সিস্টেম থেকে পাইছি, পায়া এখন এগুলো করছি, তো অনেক উন্নত হয়েছি। প্রকল্প এসে আমরা উন্নত জাতের ঘাস পাচ্ছি, সেগুলো গরুকে খাওয়াচ্ছি এবং নিয়মিত কৃমিনাশক পাচ্ছি। এখন আমরা সরাসরি ধান ফেলছি, ধান ফেলে সেচ দিচ্ছি, সার দিচ্ছি, পানি মানে যা লাগে আমি দিয়ে ব্যবহার করতেছি। তবে সুবিধা দেখা যাচ্ছে এখানে খরচা আমার কম আসে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত টিম খাদ্য পুষ্টি নিশ্চিতে বসতভিটার চারপাশকে ফসল আবাদের আওতায় এনেছে। পুষ্টি নির্ভর যে উচ্চমূল্যের ফসলগুলো, সেটি তারা চাষাবাদ করে নিজের পুষ্টি চাহিদা পূরণ করছেন, পাশাপাশি তারা বলেছেন এটি অন্যের কাছে বিক্রি করেছেন। যে এলাকার জন্য যে টেকনোলজি, সে এলাকার জন্য সেই টেকনোলজি দিয়ে আমরা আমাদের কাজ হলো কৃষকদেরকে সাজেস্ট করা যে এইটা হলো আপনার জন্য সবচেয়ে appropriate technology. The whole idea is Prime Minister is implementing the program like leaving no single inch of land fallow. So this project is contributing to that Prime Minister's mission that we are utilizing the every inch of land in each village. SIMFS প্রকল্পের আওতায় ফসল প্রক্রিয়াজাতকরণ যন্ত্রাংশ প্রদানের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি সহ কৃষি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করে আধুনিক ফসল আবাদের জ্ঞান ছড়িয়ে দেয়া হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবৈধ দখল আর ভরাটে অস্তিত্ব হারাচ্ছে গাজীপুর সিটি ও এর আশপাশের খাল। বর্ষা এলে জলাবদ্ধতা, মশার নানা ধরনের রোগ জীবাণুতে বিপর্যস্ত হয় জনজীবন। তাই মৌসুম শুরুর আগেই পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় জনসচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগের দাবি সচেতন মহলের। ফজলুল হক মনোলের তথ্য, মাসুদ পারভেজের ভিডিওচিত্রে আলিমাল রাজির রিপোর্ট। শত বছরের পুরনো ৩০ ফুট প্রস্থের এই খাল বর্তমানে কোথাও ৫ থেকে ৭ ফুট সরু, আবার কোথাও কোথাও সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। এছাড়াও গৃহস্থালির বর্জ্যের কারণে শহরের বিভিন্ন স্থানে খালগুলো ভরাট হচ্ছে। আর এ কারণে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই গাজীপুর শহর সহ আশপাশের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। বাড়ছে বিভিন্ন রোগবালাই। এক সময় খালটাতে আমরা পানি ব্যবহার করছি এবং মাছ ধরছি, বান দিয়া মাছ ধরছি, পরে পানি ব্যবহার খাইছি, গোসল করছি। সময় আমরা এই খালে গোসল করছি, তারপরে পানি ব্যবহার করছি খালের। এই খালের দুর্গন্ধে আমরা বসবাস করতে পারতাছি না এবং এই দুর্গন্ধে আমরা থাকতেও পারতাছি না। আমাদের এলাকার যে খালটা অনেক সুন্দর ছিল, আমরা এক সময় এখানে গোসল করছি, তারপরে আপনার মাছ ধরছি, কিন্তু এখন তো আপনার বিভিন্ন জায়গায় খাল যে আপনার যে দখলদার করেন বিভিন্ন শিল্প কারখানার মালিকরা নিয়ে নিছে। খাল দখলমুক্ত করে পানি প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। অল্প কিছু জায়গায় একটু বেদখল হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেগুলো বলেছি এবং সেগুলি দখলমুক্ত করার জন্য আমাদের চেষ্টা করছি। ভবিষ্যতে আমাদের এই পানি প্রবাহ যাতে সুষ্ঠু থাকে, যাতে এই খালের পাশ দিয়ে একটি সুন্দর পরিবেশ স্থাপন করা যায় এবং ওয়াকওয়ে করা যায়, সেই ধরনের পরিকল্পনার ব্যবস্থা আমরা করছি। তবে এর পাশাপাশি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার উপর জোর দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সিটি কর্পোরেশনে গৃহস্থলী বর্জ্য রাখার জন্য কোনো ডাম্পিং স্টেশন নাই,
তো দেখা যাচ্ছে শুধু যে ইন্ডাস্ট্রির বর্জ্য যায় তা না, গৃহস্থলীর বর্জ্য এইসব সিটি কর্পোরেশন কাল বিল করে যাচ্ছে। তো এখন আমরা যেহেতু ব্যবসা করতেছি, আবার আমরা ক্ষতিপূরণ আদায় করতেছি ইন্ডাস্ট্রিগুলা থেকে, কিন্তু রাতারাতি যে নদী নালা খাল বিল পরিষ্কার হয়ে যাবে সেটা খুবই চ্যালেঞ্জের বিষয়। ইট ইজ এ ট্রিমেন্ডাস চ্যালেঞ্জ ফর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। পরিবেশ প্রকৃতি রক্ষায় খালগুলো দ্রুত দখলমুক্ত করে এর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন গাজীপুরবাসী। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।